অর্গানোমেটালিক কম্পাউন্ডসের একটা টাইপ গ্রিগনার্ড রিএজেন্টের বিষয়ে আমাদের ডিসকাশন এখন চলছে। গ্রিগনার্ড রিএজেন্টসের প্রিপারেশন আমরা জেনেছি। গ্রিগনার্ড রিএজেন্টস হাইলি রিঅ্যাক্টিভ কেন তাও আমরা জেনেছি। আমাদের কারেন্ট ডিসকাশন চলছে সিনথেটিক অ্যাপ্লিকেশনস অফ গ্রিগনার্ড রিএজেন্ট, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডসের সিনথেসিসে গ্রিগনার্ড রিএজেন্টের কি রোল সেই বিষয়টা। সেখানে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট থেকে হাইড্রোকার্বন, অ্যালকোহলস, কার্বক্সিলিক অ্যাসিডস প্রিপারেশন শিখে ফেলেছি। আমরা এখন অ্যালডিহাইডের প্রিপারেশন শিখছি, যেখানে এস্টার ইউজ করে আমরা অ্যালডিহাইডগুলিকে প্রিপেয়ার করার একটা মেথড পেয়েছি। আমরা সেখান থেকেই শুরু করব যেখানে আমরা লাস্ট ক্লাস শেষ করেছিলাম। আমরা দেখেছিলাম যে যদি আমাদেরকে কোনো একটা অ্যালডিহাইড প্রিপেয়ার করতে হয়, যেমন ধরে নেওয়া যাক RCHO, এই অ্যালডিহাইডটা আমরা গ্রিগনার্ড রিএজেন্টস ইউজ করে প্রিপেয়ার করতে চাই। তার জন্য আমরা যে রেট্রোসিনথেসিসটা দেখেছিলাম সেটা কেমন ছিল একটু মনে করে নেওয়া যাক। যেটি এখন C ডাবল বন্ড O, সেটি আগেও ছিল C ডাবল বন্ড O। অ্যালকাইল গ্রুপ গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসছে, এই হাইড্রোজেন প্রেজেন্ট ছিল, এন্ড এখানে আমরা যে গ্রুপটাকে দেখতে পাচ্ছি না প্লেস করার জন্য, সেখানে আমরা জেনেছি একটা লিভিং গ্রুপ প্রেজেন্ট থাকবে, এন্ড সেই লিভিং গ্রুপটাকে আমরা ক্লোরিন নিতে পারিনি, কারণ ফরমাইল ক্লোরাইড এই কম্পাউন্ডটা আনস্টেবল, কমার্শিয়ালি অ্যাভেলেবল নয়। তাই আমরা লিভিং গ্রুপ হিসাবে রেখেছিলাম OR, অর্থাৎ কম্পাউন্ডটা ছিল একটা এস্টার। কেমন এস্টার? ফর্মিক অ্যাসিড তার এস্টার। এন্ড আর হিসাবে আমরা নিয়েছিলাম ইথাইল গ্রুপ, অর্থাৎ এস্টারটা একটা ইথাইল এস্টার। আমাদের এস্টারটির নাম ছিল ইথাইল ফরমেট, ফর্মিক অ্যাসিডের ইথাইল এস্টার। এই প্রসেসটা আমরা শিখেছিলাম, অর্থাৎ এই দুটি কম্পাউন্ডকে আমরা রিঅ্যাক্ট করাবো। গ্রিগনার্ড রিএজেন্টের আয়োনাইজেশনে পাওয়া কার্বন আয়ন অ্যাটাক করছে C ডাবল বন্ড O এর কার্বনে। কেন অ্যাটাক করছে? অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন পার্সিয়ালি পজিটিভ, সেই কারণে। লিভিং গ্রুপ OR মাইনাস বেরিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি R বন্ড C ডাবল বন্ড O বন্ড H। এতটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। আজকে জানবো এস্টার ইউজ করে অ্যালডিহাইড বানানোর লিমিটেশন কি, অর্থাৎ আমরা এই অ্যালডিহাইডটি প্রিপেয়ার করার জন্য যখন এস্টার ইউজ করছি, এবং তোমরা বুঝতেই পারছো এই এস্টারটি সবসময়তেই হবে ইথাইল ফরমেট, সেটা আমরা আগের দিনে জেনেছি। ইথাইল ফরমেট ইউজ করলে এই যে CHO পার্ট, এই CHO পার্টটাই অ্যালডিহাইড গ্রুপের CHO তে কনভার্ট হচ্ছে। এই যে CHO, এইটাই সেই CHO পার্ট। লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটা আসছে, সেই গ্রুপটাকেই আমরা এখানে পাচ্ছি। আমরা এতক্ষণ যা করলাম সেটা আগেই শিখেছি। আজকের আমাদের আলোচনা শুরু হচ্ছে এখান থেকে যে এই ইথাইল ফরমেট এস্টারটা ইউজ করে অ্যালডিহাইড প্রিপেয়ার করার কি সমস্যা বা কি লিমিটেশনস আছে, এবং তারপরে আমরা জানবো এই লিমিটেশনটা কি করে সরানো যায়, অর্থাৎ কি করে আমরা সেই লিমিটেশনটাকে ওভারকাম করতে পারব। দেখো, এই যে অ্যালডিহাইডটা আমরা প্রিপেয়ার করলাম, সেই অ্যালডিহাইডে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট, অর্থাৎ এখানে পোলারিটি আছে। এবার ভেবে নাও, যদি মিডিয়ামে এখনো এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট থেকে যায়, অর্থাৎ আমি বলছি এস্টারের সাথে গ্রিগনার্ড রিএজেন্ট রিঅ্যাক্ট করাচ্ছি, আমরা প্রোডাক্ট পেয়েছি, এখনো যদি মিডিয়ামে এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট আছে, তাহলে কিন্তু এই অ্যালডিহাইড স্টেজে রিঅ্যাকশনটা স্টপ হবে না। মিডিয়ামের যে এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট, সেই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে পাওয়া কার্বন আয়ন আবার একবার এই অ্যালডিহাইড কার্বনে অ্যাটাক করবে,
পাই বন্ড ও এর দিকে ব্রেক হবে। তোমরা বলবে হ্যাঁ, এই ঘটনাটা আমাদের মনে পড়ছে, আমরা এইভাবে 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করেছি। প্রয়োজন হলে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনটা আরো একবার দেখে চলে আসি, সেখানে দেখবে এইটাকে সাবস্ট্রেট হিসাবে ইউজ করে গ্রিগনার্ড রিএজেন্টের সাহায্যে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বানিয়েছি, যেটা এখন আবার পাবো। তাহলে আর মাইনাস অ্যাটাক করলো, পাই বন্ড ও এর দিকে ব্রেক হলো, প্রোডাক্ট আর বন্ড সি, সিঙ্গেল বন্ড ও ইলেকট্রন পেয়ে মাইনাস, সি এর সাথে এইচ and C এর সাথে নিউলি ফর্ম বন্ড উইথ R, Cr। তাহলে দেখো এইটারই যদি আমরা অ্যাসিডিক ওয়ার্ক আপ করি অর্থাৎ অ্যাসিডিফিকেশন করি, তাহলে O মাইনাস নিজের H প্লাস T পেয়ে যাবে। আমরা কি পাবো? R বন্ড CH বন্ড R বন্ড OH, একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল পর্যন্ত না হয় আমরা এখনো যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি মিডিয়ামে যদি এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট থেকে যায়, অ্যালডিহাইডটা সারভাইভ করবে না, অ্যালডিহাইড ফার্দার গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে অ্যাটাক হবে এন্ড আমরা এইখানে পৌঁছে যাব, অর্থাৎ O MgX প্লাস এই যে কম্পাউন্ডটি তৈরি হলো এখানে এসে তবে রিঅ্যাকশন স্টপ হবে, কারণ এখন আর এই কার্বনে কোনো প্লাস ডেল চার্জ নেই, তাই এ গ্রিগনার্ড রিএজেন্টের সাথে আর রিঅ্যাক্ট করবে না, কিন্তু এই কম্পাউন্ডটি রিঅ্যাক্ট করছে। তাহলে আমরা কি অ্যালডিহাইড পাবো? পাবো না। তোমরা বলবে এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট থাকবে কেন স্যার? আমরা যদি 1:1 মোল রেশিও নিই, অর্থাৎ এই কম্পাউন্ডটাও নিই 1 মোল, আমাদের ইথাইল ফরম্যাট এস্টারটাও নিলাম 1 মোল, আবার গ্রিগনার্ড রিএজেন্টটাও নিলাম 1 মোল, তাহলে 1:1 রিঅ্যাকশনে তো দুটো কম্পাউন্ডই শেষ হয়ে গিয়ে আমরা 1 মোল অ্যালডিহাইড পাবো। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট এক্সেস থাকছে না, আর অ্যালডিহাইড আবার অ্যাটাক হওয়ার জন্য নতুন গ্রিগনার্ড রিএজেন্টও পাবে না। সে বিষয়টা আমি বলছি। আগে তোমরা বলো এটা বুঝলে কিনা যে অ্যালডিহাইড প্রিপারেশনের মেন প্রবলেম এটাই দাঁড়ালো, অবশ্যই ইথাইল ফরম্যাট ইউজ করে অ্যালডিহাইড প্রিপেয়ার করার মেন প্রবলেম একটা হতে পারে এই রকম যে এস্টারের উপর গ্রিগনার্ড রিএজেন্ট অ্যাটাক করে অ্যালডিহাইডটা প্রিপেয়ার করলো, সেই অ্যালডিহাইড রিঅ্যাক্টিভ হওয়ায়, অর্থাৎ সেখানে কার্বনিল গ্রুপ প্রেজেন্ট থাকায় মিডিয়ামে এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট থাকলে সেই গ্রিগনার্ড রিএজেন্ট অ্যালডিহাইডকে অ্যাটাক করবে এন্ড অ্যালডিহাইডটা ডিস্ট্রয়েড হয়ে যাবে। অ্যাটাক করে কি পেলাম সেটা পরের কথা, কিন্তু আমার অ্যালডিহাইড তো ডিস্ট্রয়েড হয়ে গেল, আমি তাহলে অ্যালডিহাইড পেলাম না। তখন সলিউশন হিসাবে আমাদের মাথায় আসবে আমরা ইকুয়াল মোল রেশিওতে রিঅ্যাক্ট করাবো, তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট এক্সেস থাকবে না, আর তাহলে অ্যালডিহাইড অ্যাটাকটা হবে না। এইবারে শোনো, আমরা কনভেনশনাল বা রেগুলার যে মেথডটা ইউজ করি, তোমরা ট্র্যাডিশনাল মেথডও বলতে পারো। ট্র্যাডিশনালি অর্থাৎ ইউজুয়াল কেসে আমরা রিঅ্যাকশনটা এমন ভাবে করি যে গ্রিগনার্ড রিএজেন্টের মধ্যে আমরা সাবস্ট্রেটটাকে অ্যাড করি। গ্রিগনার্ড রিএজেন্ট একটি কন্টেনারে থাকে, আমি সিম্পলি বোঝানোর জন্য একটা বিকার নিলাম, গ্রিগনার্ড রিএজেন্টকে খোলা বিকারে রাখা চলে না, কেন তোমরা সেটা জানো, যাতে সে এয়ারের কন্টাক্টে না আসে। আমি সিম্পলি বোঝানোর জন্য একটি বিকারে আমাদের গ্রিগনার্ড রিএজেন্টটিকে নিলাম, তার মধ্যে সাবস্ট্রেট আমরা অ্যাড করি। যদি বলো সাবস্ট্রেট মানে কি, সাবস্ট্রেট মানে হলো কার্বক্সিলিক অ্যাসিড প্রিপেয়ার করতে গেলে CO2 অ্যাড করি, যেমনটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনে দেখেছি। 1 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে আমরা ফর্মালডিহাইড অ্যাড করি, 2 ডিগ্রি অ্যালকোহল পেতে গেলে আমরা অন্য কোনো অ্যালডিহাইড অ্যাড করি, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। তো এখানে দেখো RMgX পুরোটাই আছে। এবারে সাবস্ট্রেট ধরো আমরা কিছুটা অ্যাড করলাম, আমি একটা ড্রপ দেখালাম এখানে, এই ড্রপটা সাবস্ট্রেটের ড্রপ। তাহলে এই ড্রপটাতে যতগুলি সাবস্ট্রেট মলিকিউল আছে ধরে নিচ্ছি সেটা নাম্বারটা A মলিকিউলস অফ সাবস্ট্রেট আছে। যদি বলো স্যার ডিজিটে বোঝানো বুঝতে সুবিধা হয়, ধরে নাও এই ড্রপটাতে 10 সাবস্ট্রেট মলিকিউলস আছে, 10 মলিকিউলস, আর এইখানে টোটাল গ্রিগনার্ড রিএজেন্টের মলিকিউল আছে ধরে নাও 100 মলিকিউলস, কারণ গ্রিগনার্ড রিএজেন্টটা অনেকটা আছে, সাবস্ট্রেট সবেমাত্র 1 ড্রপ অ্যাড হয়েছে,
ওয়ান ড্রপই ভাবতে হবে, তার কোনো মানে নেই, কিছুটা অ্যাড হয়েছে। তাহলে এই যে 10 মলিকিউল সাবস্ট্রেট অ্যাড হলো, তারা 10 মলিকিউলস গ্রিগনার রিয়েজেন্টের সঙ্গে রিঅ্যাক্ট করবে। তাহলে সাবস্ট্রেট 10 মলিকিউলস, গ্রিগনার রিয়েজেন্ট 10 মলিকিউলস, রিঅ্যাক্ট করে 10 মলিকিউলস প্রোডাক্ট। 10 মলিকিউলস প্রোডাক্ট হলো, কিন্তু এখনো মিডিয়ামে 100 - 10 ইকুয়াল টু 90 মলিকিউলস অফ গ্রিগনার রিয়েজেন্ট এক্সেস। 10 মাইনাস করলাম কেন? না, গ্রিগনার রিয়েজেন্টের 10 মলিকিউলস সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করে গেছে, তাহলে গ্রিগনার রিয়েজেন্ট পড়ে আছে কত? 90 মলিকিউলস। তাহলে বুঝতেই পারছো গ্রিগনার রিয়েজেন্ট এক্সেস আছে। তাহলে এই যে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট, প্রোডাক্ট যদি আবার রিঅ্যাক্টিভ হয়, তাহলে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট প্রোডাক্টকে আবার অ্যাটাক করবে। সেই কেসটাই আমরা ডিসকাস করলাম। আমার যে ইথাইল ফরম্যাট এস্টার, এই ইথাইল ফরম্যাট এস্টারের ড্রপ এটা ভেবে নাও, কারণ এটাই আমাদের সাবস্ট্রেট অ্যালডিহাইড বানাতে গেলে। এখানে আছে গ্রিগনার রিয়েজেন্ট, ইনিশিয়ালি 1:1 রিঅ্যাকশন হলো, খুব ভালো কথা, আমরা অ্যালডিহাইড পেলাম। কিন্তু এই অ্যালডিহাইড মিডিয়ামের এক্সাস গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে আবার অ্যাটাক হবে, কারণ কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে, অর্থাৎ রিঅ্যাকটিভ সাইড আছে। তাই এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট তো চুপ করে বসে থাকবে না, সে ফার্দার অ্যাটাক করবে। এই রকম ভাবে রিয়েজেন্টের মধ্যে সাবস্ট্রেটকে অ্যাড করাটাই কিন্তু ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ ইউজুয়াল মেথড। তোমরা বলবে কেন উল্টোটা করা হোক? উল্টোটা করা হোক বলতে স্যার, এখানে কন্টেনারের মধ্যে সাবস্ট্রেট থাকুক, অর্থাৎ আমাদের এই স্টারটা আমরা একবার ড্র করে দিই, এই স্টারটা বিকারের মধ্যে থাকুক, আর সেখানে আমরা ড্রপ ওয়াইজ অ্যাড করি আমাদের গ্রিগনার রিয়েজেন্ট। তাহলে তো স্যার গ্রিগনার রিয়েজেন্ট কম, সাবস্ট্রেট বেশি, তাহলে যে কটি রিয়েজেন্ট মলিকিউল পড়লো এখানে অ্যাড হলো, সে কটি এর সঙ্গে রিঅ্যাক্ট করে তো শেষ হয়ে যাবে। তাহলে মিডিয়ামে গ্রিগনার রিয়েজেন্ট এক্সেস বাঁচবে না, আমরা স্লোলি অ্যাড করব। যখন 1:1 এর প্রপোর্শনে অ্যাড করা হয়ে যাবে তখন আমরা থামিয়ে দেব। তাহলে আমি বলি এটা করা হয় কেন? কেন ট্র্যাডিশনাল মেথডটাতে গ্রিগনার রিয়েজেন্টেই সাবস্ট্রেট অ্যাড করে? কারণ গ্রিগনার রিয়েজেন্ট ভীষণ রকমের সেনসিটিভ রিয়েজেন্ট, ও এয়ারের কন্ট্যাক্টে আসা চলে না। এয়ারের কন্ট্যাক্টে এলে এয়ারের O2, CO2, ময়েশ্চার প্রত্যেকটার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে, সেটা আমরা গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশনে দেখে নিয়েছি। সে কারণে একে নড়ানো চড়ানো হয় না, একে একটা ইনার্ট গ্যাসের অ্যাটমসফিয়ার আছে এমন কন্টেনারে রাখা থাকে, অ্যান্ড সাবস্ট্রেটকে তার মধ্যে অ্যাড করার প্রসেস থাকে যেন বাইরে থেকে এয়ার আসতে না পারে। সেভাবেই এক্সপেরিমেন্টাল সেটআপটা করা থাকে, প্রিপারেশনের যে মেশিনারি তাদেরকে সেভাবেই সেট করা থাকে। এই কারণেই ট্র্যাডিশনাল মেথডে একে আমরা নড়াচড়া করাই না, একে কারো মধ্যে অ্যাড করার চেষ্টা করি না। কিন্তু যদি আমরা উল্টোটা করি, সেটা করা যায়, অর্থাৎ সাবস্ট্রেটকে বিকারে রাখলাম, তাহলে এখন সাবস্ট্রেট মলিকিউল 100, পার ড্রপ 10 মলিকিউলস গ্রিগনার রিয়েজেন্ট আসছে। 10 মলিকিউল গ্রিগনার রিয়েজেন্ট এলো, সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করলো, 10 মলিকিউলস প্রোডাক্ট দিল। আবার 10 মলিকিউলস গ্রিগনার রিয়েজেন্ট এলো, সাবস্ট্রেটের সঙ্গে রিঅ্যাক্ট করো, 10 মলিকিউলস প্রোডাক্ট দিল। এইভাবে কন্ট্রোলড অ্যাডিশন আমাদেরকে করতে হবে। তাহলে কিন্তু ওই ডিফিকাল্টিটা বা ওই যে লিমিটেশনটা সেটাকে ওভারকাম করা যাবে। তোমরা এখানে একটা কথা শিখে রাখো, এখানে তোমাদেরকে বলতে হবে রিভার্স অ্যাডিশন। এইটিকে রিভার্স অ্যাডিশন বলে, কারণ এটা ট্র্যাডিশনাল মেথডের উল্টো। তাই গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে অ্যান্ড এস্টার ইউজ করে যখন আমরা অ্যালডিহাইড প্রিপেয়ার করব, আমরা অ্যারোটাতে লিখে দেব রিভার্স অ্যাডিশন। সঙ্গে যদি মনে থাকে তাহলে অ্যাড করব লো টেম্পারেচার। লো টেম্পারেচার মানে তুমি বলতে চাইছো আমি কন্ট্রোলড রিঅ্যাকশন করছি, আমার মাথায় আছে যে এই প্রোডাক্ট ফার্দার অ্যাটাক হয়ে যেতেই পারে, সে কারণে আমি কন্ট্রোলড কন্ডিশনে রিভার্স অ্যাডিশন করছি, এন্ড আমরা বেশ কিছুটা অ্যামাউন্টে অ্যালডিহাইড জেনারেট করতে পারছি। যদি বলো আবার বেশ কিছু অ্যামাউন্টে কেন বলছেন, পুরোপুরি কেন বলছেন না? কারণ যেমন যেমন এখানে প্রোডাক্ট মলিকিউলস বাড়বে, এই প্রোডাক্ট মলিকিউলস এখানে যেমন যেমন বাড়বে,
গ্রিগনার্ড রিয়েজেন্ট পরের দিকে যখন অ্যাড হচ্ছে, মানে বেশ কিছুটা প্রোডাক্ট ফর্ম হয়ে গেছে, এখনো কিছুটা বাকি, তাই তুমি গ্রিগনার্ড রিয়েজেন্ট দিচ্ছ, কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্ট এসেই যদি একটা প্রোডাক্ট মলিকিউলকে কাছে পেয়ে যায়, তখন কিন্তু সে প্রোডাক্ট মলিকিউলটাকেও অ্যাটাক করে দিতে পারে। হাতের কাছে যদি অ্যালডিহাইডটাকে পেয়ে যায় এস্টারের জায়গায়, সেই জন্যই বলছি বেশ কিছু অ্যামাউন্টে অ্যালডিহাইড প্রিপারেশনের কথা। তাহলে এই কথাটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যালকেন প্রিপারেশন, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন, কোনোটাতেই কিন্তু এই ধরনের ঝামেলার কথা ডিসকাস করতে হয়নি, কারণ সব ক্ষেত্রে গ্রিগনার্ড রিয়েজেন্ট রিঅ্যাক্ট করে যাওয়ার পর যা পড়ে থাকছিল, যা ফর্ম হচ্ছিল, সে কিন্তু আর রিঅ্যাক্টিভ থাকছিল না, তাই সে গ্রিগনার্ড রিয়েজেন্ট দিয়ে অ্যাটাক হচ্ছিল না। এই অ্যালডিহাইড কিটোনে এসে আমরা দেখতে পেলাম যে প্রোডাক্টটাকে বানাতে চাইছি সেও আবার রিঅ্যাক্টিভ, সে কারণেই তার রিঅ্যাক্ট করে যাওয়ার চান্স। কিসের সাথে? এক্সেস গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে। সেই চান্সটাকে এলিমিনেট করতে হবে। এক্সামিনারকে বোঝাতে হবে যে আমার মাথায় আছে যে এই প্রসেসটার লিমিটেশন আছে, সেই জন্যই আমি লিখে দিয়েছি রিভার্স অ্যাডিশন। এক্সামিনারকে তুমি সেটা বোঝাচ্ছ। অ্যান্ড লো টেম্পারেচার লিখছি বা কন্ট্রোলড কন্ডিশন লিখছি, কারণ আমি চাইছি যে লিমিটেশনটা এলিমিনেট হোক। এই কথাটিকে মাথায় রেখে দিও। রিভার্স অ্যাডিশন, রিভার্স অ্যাডিশন মানে কি? ট্র্যাডিশনাল মেথডের উল্টো। ট্র্যাডিশনাল মেথড বা ট্র্যাডিশনাল অ্যাডিশন, ট্র্যাডিশনাল অ্যাডিশন, ট্র্যাডিশনাল অ্যাডিশনের উল্টো মানে কি? সাবস্ট্রেট রাখা থাকবে লার্জ অ্যামাউন্টে, তার মধ্যে গ্রিগনার্ড রিয়েজেন্ট অ্যাড হবে স্মল অ্যামাউন্টে। এইটা যেহেতু পুরোপুরি লিমিটেশনটাকে এলিমিনেট করা গেল না, কারণ ওই যে বললাম বেশ কিছুটা প্রোডাক্ট ফর্ম হয়ে যাওয়ার পর যখন গ্রিগনার্ড রিয়েজেন্ট এখনো আসছে, তখন তারা কিন্তু প্রোডাক্ট মলিকিউলকে কাছে পেয়ে যেতেই পারে। অতএব কন্ট্রোল কন্ডিশন, রিভার্স অ্যাডিশন করে অ্যালডিহাইডের ফরমেশনের অ্যামাউন্ট তো বাড়াবো, কিন্তু তাও একটুখানি সাইড রিঅ্যাকশন, প্রোডাক্ট অ্যাটাক হয়ে যাওয়ার একটুখানি চান্স থেকেই যাচ্ছে। সেইটাকে এলিমিনেট করা যায় যদি আমরা এস্টার ইউজ করবই না তবে। অর্থাৎ অ্যালডিহাইড প্রিপারেশনের আমরা যে একটি মাত্র মেথড শিখলাম, ইথাইল ফরমেট অ্যান্ড গ্রিগনার্ড রিয়েজেন্ট, সেটা যদি ইউজ না করি, তাহলে আমরা এবার দেখব আর কি কি ইউজ করে আমরা অ্যালডিহাইড প্রিপেয়ার করতে পারি। আমরা তাহলে এবার হেডিং করব প্রিপারেশন অফ অ্যালডিহাইডস using HCl। কোন পয়েন্ট আমাদের চলছিল সেটি আমি এই মুহূর্তে ভুলে গেছি, যাকে অসুবিধা কিছু নেই, পয়েন্টটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সম্ভবত আমরা ছিলাম অ্যাসিড ডেরিভেটিভ, অ্যাসিড ডেরিভেটিভ থেকে কার্বনিক কম্পাউন্ডের প্রিপারেশন, তার আন্ডারে আমরা ছিলাম অ্যালডিহাইডের প্রিপারেশন। সেই অ্যালডিহাইডের প্রিপারেশনে আমরা আছি, কিন্তু আমরা অ্যাসিড ডেরিভেটিভ থেকে সরে গেলাম, সেই হিসাবে এই পয়েন্টটা কিছু একটা চেঞ্জ হতো, সেটা যা হোক সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি। HCl এর নাম হাইড্রোজেন সায়ানাইড। আমরা অ্যালডিহাইড প্রিপেয়ার করার জন্য অ্যাসিড ডেরিভেটিভস অর্থাৎ এস্টার ইউজ করে দেখলাম, ইথাইল ফরমেট। এবার আমরা অন্য একটা কম্পাউন্ড HCl ইউজ করে অ্যালডিহাইড প্রিপেয়ার করব। এন্ড এটা শেখার সময় আমরা খেয়াল রাখবো যে এস্টার ইউজ করে যে লিমিটেশনের মুখে আমরা পড়েছিলাম, যে লিমিটেশনটার সমস্যায় বা প্রবলেমে আমরা পড়েছিলাম, সেটা HCl ইউজ করে এলিমিনেট করা যাচ্ছে কিনা। তাহলে আমরা শুরু করি। H বন্ড C ট্রিপল বন্ড N, এই হলো HCl এর বন্ডিং, যেখানে N এ একটা লোন পেয়ার প্রেজেন্ট। এর সাথে আমরা মিশিয়ে দিলাম কোনো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট আর MgX। মোটামুটি ভাবে তোমরা ধরে নিতে পারো আমরা জেনারেল ইকুয়েশনটা এন্ড জেনারেল মেকানিজমটাই দেখছি, সেই হিসাবে আমরা X রেখেছি, কোনো পার্টিকুলার হ্যালোজেন দিলাম না। কি হবে? যেহেতু N মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাই নাইট্রোজেন কার্বন থেকে ইলেকট্রন ড্র করবে,
আমরা এভাবে নাইট্রোজেনের দিকে ইলেকট্রন উইথড্রয়ালটা শো করলাম। তাহলে সায়ানাইড কার্বন প্লাস ডেল এন্ড নাইট্রোজেন মাইনাস ডেল। আর এমজিএক্স কে আমরা আয়োনাইজ করলাম আর মাইনাস এমজিএক্স প্লাস। সায়ানাইড কার্বনে প্লাস ডেল চার্জ, তাই কার্বন আয়নের অ্যাটাক অন দা সায়ানাইড কার্বন। পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস নাইট্রোজেন। আমরা এবার এই ভেক্টর সাইনটা মুছে দিলাম। রেজাল্ট আর সি এর সাথে হয়েছে বন্ড, সি এর সাথে আছে একটা এইচ, ডাবল বন্ড এন, পাই বন্ডিং ইলেকট্রন গুলো পেয়ে নাইট্রোজেন মাইনাস, তার সাথে আছে এনজিএক্স প্লাস। এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট। যেহেতু মাল্টিপল বন্ড প্রেজেন্ট আছে, তাই গ্রিগনার রিএজেন্ট আবার অ্যাটাক করে পাই বন্ডকে ব্রেক করতে পারে, পারে কি পারে না। অর্থাৎ প্রোডাক্ট যা পেলাম সেই গ্রিগনার রিএজেন্ট দিয়ে ফার্দার অ্যাটাক হবে না। কেন হবে না? নাইট্রোজেন যেহেতু নেগেটিভলি চার্জড হয়ে গেছে, তাই নাইট্রোজেন আর কার্বনের থেকে ইলেকট্রন ড্র করছে না। নাইট্রোজেন তখন ড্র করবে যখন নাইট্রোজেন নিউট্রাল, যেমনটা এখানে ছিল। কিন্তু একবার ইলেকট্রন পেয়ে গেলে নাইট্রোজেনের আর ইলেকট্রন টানার ক্ষমতাটা থাকে না, বরং নাইট্রোজেন চেষ্টা করে মাইনাস চার্জটা কাকে ডোনেট করা যায়। তাই নাইট্রোজেন আর কার্বনের কাছ থেকে ইলেকট্রন ড্র করছে না, যে কারণে কার্বনে আর কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্সি অর্থাৎ প্লাস ডেল চার্জ ক্রিয়েট হচ্ছে না। আর এখানে প্লাস ডেল চার্জ যদি না থাকে, কার্বন আয়ন কিন্তু এখানে অ্যাটাক করবে না। তাই মিডিয়ামে যদি এক্সেস গ্রিগনার রিএজেন্ট আছেও, এর উপর কিন্তু আর অ্যাটাক হয় না। এখানে রিঅ্যাকশন থেমে থাকলো। মিডিয়ামে যদি এক্সেস গ্রিগনার রিএজেন্ট রয়ে গেছে, তাহলে সেগুলোও মিশে রইল। এবার আমরা করছি অ্যাসিডিফিকেশন, অর্থাৎ আমরা দিলাম H3O+, N মাইনাস এখান থেকে নিজের H প্লাসটি পেয়ে গেল, তাহলে R বন্ড C, ডাবল বন্ড N, অ্যাসিড থেকে H প্লাস নিয়ে NH, এখানে ছিল একটা হাইড্রোজেন। অ্যাসিডিফাই করে আমরা এটি পেলাম। এই কম্পাউন্ডগুলিকে আমরা চিনি। যখন আমরা হাইড্রোলিসিস রিঅ্যাকশনস করছিলাম, তখন আমরা হাইড্রোলিসিস অফ ইমিনস এন্ড হাইড্রোলিসিস অফ সায়ানাইডস অর্থাৎ নাইট্রাইলস এটা পড়েছি। তাহলে নাইট্রাইলস এন্ড ইমিনস এর হাইড্রোলিসিসে আমরা এদেরকে চিনেছি। এই সি ডাবল বন্ড এন এই গ্রুপ থাকা কম্পাউন্ডগুলিকে আমরা বলি ইমিন। তোমরা বলবে এবার তো স্যার নাইট্রোজেন নিউট্রাল হয়ে গেছে, এবার তো তাহলে নাইট্রোজেন ইলেকট্রন ড্র করবে, তাহলে এই কার্বন তো এবার প্লাস ডেল চার্জ পাবে। অবশ্যই পাবে। তাহলে নিশ্চয়ই মিডিয়ামে যে এক্সেস গ্রিগনার রিএজেন্টস রয়েছে, সেই এক্সেস গ্রিগনার রিএজেন্টস থেকে পাওয়া কার্বন আয়ন নিশ্চয়ই এখানে এবার অ্যাটাক করবে না। এখানে প্লাস ডেল চার্জ থাকা সত্ত্বেও অ্যাটাক হবে না। কেন হবে না? যখন আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে অ্যালকেন প্রিপারেশন শিখলাম, তখন দেখেছি গ্রিগনার রিএজেন্ট থেকে পাওয়া কার্বন আয়ন হাইলি বেসিক নেচারের হওয়ায় অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কোনো কম্পাউন্ড বা অ্যাসিড যদি পেয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ তার সাথে রিঅ্যাক্ট করে এন্ড ফর্ম করে একটা হাইড্রোকার্বন। এটা আমরা কিন্তু শিখে গেছি, হাইড্রোকার্বন প্রিপারেশন। তাহলে আমি বলতে চাইছি, যখন আমরা অ্যাসিডিফিকেশনটা করলাম অর্থাৎ ডাইলিউট অ্যাসিড অ্যাড করলাম, তখন সবার আগে মিডিয়ামে যে এক্সেস গ্রিগনার রিএজেন্টস রয়েছে, তার যে কার্বন আয়নগুলো তারা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে অ্যালকেন ফর্ম করবে এন্ড এক্সেস গ্রিগনার রিএজেন্ট ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাই মিডিয়ামে আর কোনো এক্সেস গ্রিগনার রিএজেন্ট নেই। সমস্ত গ্রিগনার রিএজেন্ট এভাবে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর N মাইনাস নিজের H প্লাস পেয়ে NH হবে। কারণ এই N মাইনাসের থেকে R মাইনাস অনেক অনেক বেশি রিঅ্যাক্টিভ,
যে কারণে প্রথমেই কিন্তু পুরো গ্রিগনার রিয়েজেন্টটা হাইড্রোকার্বন ফর্ম করে ডিস্ট্রয় হয়ে যাবে। তাই সবই ঠিক আছে, নাইট্রোজেন ইলেকট্রন ড্রপ হচ্ছে, কার্বন পার্সিয়ালি পজিটিভ, তা সত্ত্বেও কিন্তু আর গ্রিগনার রিয়েজেন্টের অ্যাটাক এর উপর পসিবল হলো না। এই কারণে মিডিয়ামে আর কোনো গ্রিগনার রিয়েজেন্ট সার্ভাইভই করেনি, মিডিয়াম এখন গ্রিগনার রিয়েজেন্ট ফ্রি হয়ে গেছে। এবার তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে ইমিনস আর আনস্টেবল ইন অ্যাসিড মিডিয়াম। কি হয় যদি ডাইলিউট অ্যাসিডের প্রেজেন্সে ইমিন থাকে, তাহলে ইমিন হাইড্রোলাইজড হয়। ইমিন হাইড্রোলাইজড হয়ে কিসে কনভার্ট হয় মনে করে দেখো, যেটা সি ডাবল বন্ড এন সেটা কনভার্ট হয়ে যায় সি ডাবল বন্ড ও তে, আর যে দুটি রিমেনিং গ্রুপ ছিল তারা তেমনই থাকবে, লেফটে আর রাইটে এইচ। যদি বলে এটির মেকানিজম কি, সে তো এখানে আর বলা সম্ভব নয়, তার জন্যই তো আমরা হাইড্রোলিসিস রিঅ্যাকশনসের ক্লাস করে রেখেছি, এস্টারের হাইড্রোলিসিস, ইথারের হাইড্রোলিসিস, নাইট্রাইলস অর্থাৎ সায়ানাইডের হাইড্রোলিসিস, ইমিনের হাইড্রোলিসিস, ওগুলো করে রাখা কেন? ওরা যখন এই ধরনের কোনো না কোনো রিঅ্যাকশনের মাঝে চলে আসবে, তখন যেন আমাকে তার হাইড্রোলিসিসটার একটা বিরাট বড় মেকানিজমের মুখে না পড়তে হয়। ওই জন্যই তো আমরা এগুলোকে শিখে রেখে আমাদের বেস বিল্ডিংটা করে রেখেছি, যেন এই সব জায়গায় ঘটনাগুলো বুঝতে পারি। তাই অবশ্যই হাইড্রোলিসিস রিঅ্যাকশনগুলি তোমাদের কভার করে নেওয়া উচিত। যদি বলো তাহলে একটু মনে করিয়ে দিতে হবে কোথায় আমরা পাবো, তোমরা পাবে হাইড্রোলিসিস অফ ইমিনস এন্ড নাইট্রাইলস এইটাতে। গোটাটা যদি তোমরা নাও দেখতে চাও, তোমরা 44 মিনিট 40 সেকেন্ড থেকে 1 আওয়ার 4 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত যদি তোমরা দেখো হাইড্রোলিসিস অফ ইমিনস এন্ড নাইট্রাইলস এই ক্লাসটা, সেখানে কিন্তু এই হাইড্রোলিসিসের মেকানিজম পেয়ে যাবে, এক্সাম্পল পেয়ে যাবে এবং আরো অনেক ডিটেইলস পেয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা ওই ক্লাস থেকে দেখে নেব যে ইমিন অ্যাসিড মিডিয়ামে আনস্টেবল, অ্যাসিড মিডিয়ামে ইমিন সার্ভাইভ করে না, হাইড্রোলাইজড হয়ে কনভার্ট হয়ে যায় কিসে, কার্বনিল কম্পাউন্ডে। এখানে কম্পাউন্ডটা কি CHO গ্রুপ ক্যারি করছে, তাই এটা একটা অ্যালডিহাইড। ফাইনালি একটি অ্যালডিহাইড তৈরি হলো। যেহেতু ইমিন সার্ভাইভ করলো না, সেই হিসাবে ইমিনটাকে আমাদের একটা থার্ড ব্র্যাকেটে রেখে দেওয়া উচিত। আমরা কোনো কম্পাউন্ডকে তখন থার্ড ব্র্যাকেটে রাখি যখন সে কোনো রিঅ্যাকশনে তৈরি তো হয়, কিন্তু রিঅ্যাকশন মিডিয়াম বা রিঅ্যাকশন কন্ডিশনে সে সার্ভাইভ করতে পারে না, টিকে থাকতে পারে না, আবার রিঅ্যাকশন করে এন্ড ফাইনালি কোনো একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে। তাহলে ইমিনস স্টেবল নয় অ্যাসিড মিডিয়াম, তাই সে হাইড্রোলাইজড হয়ে ফাইনালি আমাদেরকে অ্যালডিহাইড দিল, সেই কারণে ইমিনসকে আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দিলাম। অর্থাৎ সে তৈরি তো হলো, কিন্তু তাকে আমরা আইসোলেট করতে পারবো না। সে তৈরি হলো, ফার্দার রিঅ্যাক্ট করলো, একে আমরা আইসোলেট করতে পারবো। এবার একবার হেডিং এর দিকে আরো তাকিয়ে দেখি। প্রিপারেশন অফ অ্যালডিহাইডস ইউজিং হাইড্রোজেন সায়ানাইড। এই হয়ে গেল হাইড্রোজেন সায়ানাইড ইউজ করে অ্যালডিহাইড প্রিপারেশন। পুরো ঘটনাটাকে আরো একবার আমরা জানবো, কারণ এখন আমরা মেকানিজমটাতেও ব্যস্ত ছিলাম। HCl হাইড্রোজেন সায়ানাইড, নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন পার্সিয়ালি পজিটিভ, নাইট্রোজেন পার্সিয়ালি নেগেটিভ। গ্রিগনার রিয়েজেন্ট থেকে পাওয়া কার্বন আয়ন প্লাস ডেল সেন্টারে করলো অ্যাটাক, পাই বন্ড হলো ব্রেক। রেজাল্ট হলো আর এর সাথে সি এর বন্ড, সি এর সাথে এইচ, তিনটে বন্ডের একটা নাইট্রোজেন পেয়ে গেছে, দুটো বন্ডে নাইট্রোজেন এখনো বন্ডেড এন্ড ইলেকট্রন গুলো পেয়ে নাইট্রোজেন মাইনাস। অবশ্যই তার পাশে থাকবে MgX প্লাস। এর উপরে আর মিডিয়ামের এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট অ্যাটাক করতে পারবে না, কারণ নাইট্রোজেন যেহেতু অলরেডি নেগেটিভ হয়ে গেছে, সে আর ইলেকট্রন ড্র করতে পারছে না। এটাকে আমরা ক্রস সাইন দিয়ে দিলাম, অর্থাৎ নাইট্রোজেন ইলেকট্রন ড্র করতে পারছে না, তাই এই কারণে প্লাস ডেল চার্জও ক্রিয়েট হচ্ছে না, অর্থাৎ এটা একটা নন রিঅ্যাক্টিভ সেন্টার হয়ে গেছে। সে কারণেই আর মিডিয়ামের এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট ওকে অ্যাটাক করবে না। তাহলে এই স্টেজে রিঅ্যাকশন থেমে থাকবে। এরপর যখন আমরা অ্যাসিডিফিকেশনে করছি, তখন সবার আগে মিডিয়ামে যে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট গুলো রয়ে গেছে, তার কার্বন আয়নগুলি H+ এর সাথে রিঅ্যাক্ট করে কনভার্ট হয়ে যাবে অ্যালকেনে।
এইভাবে মিডিয়ামে আর কোনো এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট পড়ে থাকবে না। তারপর এই নাইট্রোজেনের হবে প্রোটনেশন, নিউট্রাল কম্পাউন্ড, সি ডাবল বন্ড এর গ্রুপ প্রেজেন্ট, তাই এরা ইমিন। তোমরা বলবে এখনো নিউট্রাল হয়ে গেছে, এবার ইলেকট্রন ড্র করতে পারে, অবশ্যই পারে, কার্বন পার্সিয়ালি পজিটিভও বটে, কিন্তু মিডিয়ামে তো এক্সেস গ্রিগনাডি নেই, তাহলে আর অ্যাটাকটা করবে কি? এরপর ইমিন আবার অ্যাসিড মিডিয়ামে আনস্টেবল, তাই সেই অ্যাসিডিক কন্ডিশনে ইমিনের হাইড্রোলিসিস হবে এন্ড আমরা ফাইনালি পেলাম একটা অ্যালডিহাইড। যদি মনে না পড়েছে হাইড্রোলিসিসটা, মেকানিজমটা না হয় পরে দেখে নিও, মনে রাখবে যেটা সি ডাবল বন্ড এন সেটা হয়ে যাবে সি ডাবল বন্ড ও। এইটুকু চেঞ্জ তোমাদেরকে করতে হবে এন্ড এই দুটো গ্রুপ যেমন ছিল তেমন থাকবে। এই ক্লাসটি শেষ করার পর অবশ্যই হাইড্রোলিসিস অফ ইমিনস কভার করে নিও, না তো ও বরাবরই তোমাকে কোনো না কোনো রিঅ্যাকশনের পিছনে টানতে থাকবে। সেই তোমাকে পরে শিখতেই হবে, তার থেকে যখনই কোনো বাধার সম্মুখীন হচ্ছ সবার আগে সেটিকে শিখে নাও। প্রথম দিকটাই একটু পরিশ্রম করলে, একটু লেবার দিলে পরে অনেক ইজি হয়ে যাবে অর্গানিকটা শেখা। বেশ, এবার তাহলে আগে আমরা রেট্রোটা করে নেব, বা ঠিক আছে প্রথমে আমরা দু চারটে এক্সাম্পল করে নিই। কিসের এক্সাম্পল? হাইড্রোজেন সায়ানাইড ইউজ করে এন্ড গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে অ্যালডিহাইড প্রিপেয়ার করার। ধরো আমাদেরকে বলা হয়েছে ইউজিং হাইড্রোজেন সায়ানাইড এন্ড প্রপার গ্রিগনার রিয়েজেন্ট প্রিপেয়ার অ্যাসিটালডিহাইড CH3CH2। একে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। এক কাজ করি, এক্সাম্পল এখন করছি না, প্রথমে আমরা রেট্রোটা শিখে নিই। কারণ আমরা অলরেডি যেহেতু রেট্রোসিনথেসিসটা চালিয়ে যাচ্ছি, অকারণে উদাহরণটাকে মুখস্থ করব প্রথমে তারপর রেট্রো শিখব, তা কেন হবে? আমরা আগে রেট্রোটাই করে নেব। তাহলে আমাদের প্রথম কাজ, যে কার্বনে ডাবল বন্ড অ্যাটাচড তার ভ্যালেন্সি গুলি যেন আমরা ক্লিয়ারলি দেখতে পাই। তাহলে CH3 বন্ড C ডাবল বন্ড H, এই অ্যালডিহাইডটি আমাদেরকে HCl ইউজ করে তৈরি করতে হবে। তাহলে দেখে নাও রেট্রোটা কেমন করে করে। আমার সঙ্গে সঙ্গে বলো, যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগে ছিল সি ট্রিপল বন্ড এন এন্ড কার্বনের একটা ভ্যালেন্সি বাকি এখনো, সেটা দেখানো রইল। আবার বলি, যেটি এখন সি ডাবল বন্ড সেটি ছিল সি ট্রিপল বন্ড এন এন্ড কার্বনের একটা রিমেইনিং ভ্যালেন্সি খালি, দেখা যাক সেখানে কে আসে। এই যে দুটি গ্রুপ, তাদের মধ্যে কার্বন কন্টেনিং গ্রুপটি অবশ্যই আসবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট CH3MgBr। এই যে হাইড্রোজেনটি সেটি এই সায়ানাইডের সঙ্গে অ্যাটাচড ছিল প্রথম থেকেই। তাহলে ও এর ব্যবস্থা হলো ট্রিপল বন্ড এন হিসাবে, CH3 এর ব্যবস্থা হলো গ্রিগনার রিয়েজেন্ট থেকে, হাইড্রোজেনের ব্যবস্থা হলো Cn এর সঙ্গে সে অ্যাটাচড ছিল। কি বোঝা গেল? এদের দুজনকে নিয়ে রিঅ্যাকশন করালে আমরা অ্যাসিটালডিহাইড পাবো। এবার তাহলে ফরওয়ার্ড সিনথেসিস দেখি। সেই কারণেই উদাহরণ করে আর সময় নষ্ট আমরা করলাম না। এই তো ফরওয়ার্ড সিনথেসিসটা একটা উদাহরণ নিজে নিজেই হয়ে যাবে। এই Cn কে আমরা আবার নিলাম, সঙ্গে দিলাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। মন দিয়ে ভাবো বা একটুখানি 10 মিনিট পিছিয়ে দেখে এসো জেনারেল ইকুয়েশনটা কিভাবে মেকানিজম করলাম। নাইট্রোজেন ইলেকট্রন ড্র করছে, কার্বন পার্সিয়ালি পজিটিভ, নাইট্রোজেন পার্সিয়ালি নেগেটিভ। গ্রিগনার রিয়েজেন্ট আয়োনাইজ হচ্ছে, কার্বন এন্ড মাইনাস, ম্যাগনেসিয়াম এন্ড প্লাস। খুবই একঘেয়ে বিষয়। যদি আমরা অ্যালকোহলস এন্ড অ্যাসিডস ভালোভাবে করে নিয়েছি প্রিপারেশনটা, তাহলে এই ধরনের প্রিপারেশন গুলো তোমাদের প্রথমবার একবার দেখে এগিয়ে গেলেই তোমরা সব পেরে যাবে। বরং কিছুদিন পরে তোমরা বলতে শুরু করবে, স্যার এত স্লো ধীরে ধীরে কেন বোঝান, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন না। যদিও আমি সেই দিনটারই অপেক্ষা করছি যে কবে তোমরা আমাকে সেটা সাজেস্ট করবে, সেদিন আমি বুঝতে পারবো যে তোমরা শিখে গেছো। এরপর কি হয়, কার্বন আয়ন অ্যাটাক করে পজিটিভ সেন্টারে, পাই বন্ড ব্রেক করলো নাইট্রোজেনের দিকে। রেজাল্ট CH3
CH3 এর সঙ্গে বন্ড হয়েছে সি এর সাথে আছে একটা H, আর আছে একটা ডাবল বন্ড N মাইনাস, ডাবল বন্ড N আর সঙ্গে মাইনাস চার্জ। এই আর কথাটা ব্যবহার করলে আমরা সবাই অ্যালকাইল গ্রুপ বলছি বুঝি, তাই এবার থেকে অ্যান্ড বলা উচিত আমার। তাহলে ডাবল বন্ড N অ্যান্ড এই বন্ডিং ইলেকট্রন গুলো পেয়ে নাইট্রোজেন মাইনাস, সঙ্গে আছে NGBr প্লাস। অ্যাসিডিফিকেশন কি কি কাজ হয় এই অ্যাসিডিফিকেশনে? মিডিয়ামের যে এক্সেস গ্রিগনার্ড রিএজেন্ট থাকে, অর্থাৎ এই যে কার্বন আয়ন গুলো এক্সেস আছে মিডিয়ামে, তারা অ্যাসিড অ্যাড করার সঙ্গে সঙ্গে তার সাথে রিঅ্যাক্ট করে কনভার্ট হয়ে যাচ্ছে হাইড্রোকার্বনে, মিথেনে। আর কি হচ্ছে? নাইট্রোজেন প্রোটোনেট হচ্ছে। তাহলে এখন অ্যাসিডিফিকেশনের পর মিডিয়াম হয়ে গেল গ্রিগনার্ড রিএজেন্ট ফ্রি। কিভাবে ফ্রি? এইভাবে ফ্রি। আর গ্রিগনার্ড রিএজেন্ট মিডিয়ামে নেই। এবার ইমিন বেচারি অ্যাসিড মিডিয়ামে সার্ভাইভ করে না। আমরা জানি সে কিসে কনভার্ট হয়, যেটি সি ডাবল বন্ড এন সেটি হয়ে যায় সি ডাবল বন্ড ও, এইটুকুই চেঞ্জ আছে। বাকি এই যে গ্রুপ দুটি ছিল তারা থেকে যায়। বাস, টার্গেট অ্যাচিভড। এই হয়ে গেল অ্যাসিডালিটি 90%। আরো একটা एग्जांपल দেখো। তাহলে কি করছি? যখন HCl ইউজ করে অ্যালডিহাইড বানাচ্ছি, তখন যেটি এখন সি ডাবল বন্ড ও সেটি আগে ছিল সি ট্রিপল বন্ড এন। এটি কিন্তু মনে রাখতে হবে। কোথা থেকে হিট পাচ্ছি? HCl ইউজ করছি, তাহলে CN যে আছে সেটা তো আমার মাথায় থাকবে। তাই যেটা সি ডাবল বন্ড ও সেটি ছিল সি ট্রিপল বন্ড এন। ধরে নাও আমাদেরকে বানাতে বলেছে বেনজালডিহাইড। প্রথম কাজটি করে ফেলি। বেনজিন রিং ড্র না করলেও চলতো, ফিনাইল লিখে দিলেও চলতো। বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড এইচ। এই হলো বেনজালডিহাইড। আমি তিনটি ভ্যালেন্সি দেখতে পাচ্ছি। রেডরোল নিয়ম এতক্ষণে নিশ্চয়ই মেমোরাইজ হয়ে গেল। যেটি এখন সি ডাবল বন্ড ও সে আগে ছিল সি ট্রিপল বন্ড এন। একটা ভ্যালেন্সি খালি, দেখা যাক সেখানে কি আসে। এই দুটি ভ্যালেন্সির এটি গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসবে, কারণ হাইড্রোজেন তো গ্রিগনার্ড রিএজেন্ট থেকে আসতে পারে না। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট ছিল ফিনাইল, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধরে নিলাম। তাহলে এই এইচ কোথায় ছিল? এখানে আগে থেকেই ছিল। ও এর ব্যবস্থা হলো এন হিসাবে। বেনজিন রিং গ্রিগনার্ড রিএজেন্ট, হাইড্রোজেন এখানে ছিল। সব কয়টি সাবস্টিটুয়েন্টের প্লেসমেন্ট হয়ে গেল। ফরওয়ার্ড সিনথেসিস। HCl নিলাম, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিলাম, একেবারে আয়োনাইজ করিয়ে লিখছি, কারণ তো আবার আয়োনাইজ করানোর ঝামেলাটা থেকে গেল। MgBr প্লাস, ফিনাইল মাইনাস। নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাট্রাকশন, কার্বন পার্সিয়ালি পজিটিভ। ফিনাইল রিংয়ের অ্যাটাক, নাইট্রোজেনের দিকে বাই বন্ড ব্রেক। রেজাল্ট রিং। কার্বনের সাথে বন্ড হলো সি এর, সি এর সাথে আছে একটি এইচ, সি এর সাথে ডাবল বন্ডে এন, পাই বন্ড তার ইলেকট্রন গুলো পেয়ে নাইট্রোজেন মাইনাস এন্ড NGBr প্লাস। অ্যাসিডিফাই করলাম, অর্থাৎ মিডিয়ামে H প্লাস এলো। যেইটা H প্লাস এলো, ফিনাইল কার্বন আয়ন যারা এক্সেস ছিল, যেটুকু গ্রিগনার্ড রিএজেন্ট এক্সেস ছিল, তৎক্ষণাৎ অ্যাসিডকে বেস হিসাবে অ্যাটাক করলো বেনজিন বানিয়ে। বেনজিন এই হাইড্রোকার্বনটি বানিয়ে ডিস্ট্রয় হয়ে গেল। কে ডিস্ট্রয় হয়ে গেল? এখানে একটি হাইড্রোজেন আছে, দেখাতেই পারো। এটা এই হাইড্রোজেনটা, অ্যাকচুয়ালি প্রতিটি পজিশনেই একটি করে হাইড্রোজেন আছে। গ্রিগনার্ড রিএজেন্ট ডিস্ট্রয় হয়ে গেল। তারপর নাইট্রোজেনের প্রোটনেশন হলো। যেই না প্রোটনেশন হলো, তৈরি হয়ে গেল একটা ইমিন। চেঞ্জ খেয়াল করে নাও, একটু তাড়াতাড়ি আমি করছি এবার।
নাইট্রোজেন নিজের হাইড্রোজেনটা পেয়ে গেছে, ব্যাস আর কিছু না, বাকি সব জায়গা আনচেঞ্জ। ইমিন আনস্টেবল ইন অ্যাসিডিক কন্ডিশন, তৎক্ষণাৎ হাইড্রোলিসিস হলো, হাইড্রোলিসিস হয়ে যেটি এখন ডাবল বন্ডে সেটি হয়ে গেল ডাবল বন্ড, অর্থাৎ ইমিন কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট হয়ে গেল। কার্বনিল কম্পাউন্ড কোনটি তৈরি হলো? বেঞ্জালডিহাইড, আওয়ার টার্গেট। এইভাবে হাইড্রোজেন সায়ানাইড ইউজ করে আমরা যদি কোনো অ্যালডিহাইড প্রিপেয়ার করছি, তাহলে আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাডিশন মেথড, অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্ট এক জায়গায় থাকবে, আমরা রিয়েজেন্টকে তার মধ্যে অ্যাড করব, সেটা করেই কিন্তু আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তার কারণ যে প্রোডাক্ট ফর্ম হলো, অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা যারা ফর্ম হলো, তারা আর কেউ এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে অ্যাটাক হচ্ছে না, যেটা কিন্তু প্রবলেম হচ্ছিল কোথায়? যখন আমরা এস্টার ইউজ করছিলাম। তাহলে সায়ানাইড প্রসেসটা, অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড ইউজ করাটা একটা বেটার প্রসেস দ্যান ইউজিং এস্টার। এইটার জন্য ওই ডিফিকাল্টি পুরোপুরি এলিমিনেট করার জন্য আমাদের এটা শেখা। এবার থেকে নিশ্চয়ই HCN ইউজ করে তোমরা কোনো অ্যালডিহাইড বানিয়ে ফেলতে পারবে। তাহলে শুধু রেট্রোটুকু করো দেখি বাপু। আইসোবিউটাইরালডিহাইড, এটাকে দিয়েছে তৈরি করতে HCN ইউজ করে। এর কমন নেমটা একটু মনে রাখার চেষ্টা করো। IUPAC নেমটা তোমরা সবাই পারবে, অ্যালডিহাইড কার্বন 1, তাহলে এটা হলো চেন। IUPAC নেম হয়ে যাচ্ছে, সরি এখানে 3টা দিতে ভুলে গেছি, CH3। IUPAC নেমটা হয়ে যাচ্ছে 2 মিথাইল প্রোপান অ্যাল। IUPAC নামটা তো ভেরি সিম্পল, কোনো সমস্যা নেই, কিন্তু লোকে একে এই নামে ডাকে। অ্যান্ড এই নামটা অনেক সময়ই কাজে লাগে। এটা কি লিখলাম? ইম্পর্টেন্ট লিখলাম, IMP। কেন আইসো? দিস ইজ আওয়ার আইসোস্কেলিটন, CH3 CH3 বন্ড, এটা আইসোস্কেলিটন। কেন বিউটাইরাল? 4টে কার্বন বলে বিউটাইরাল। আর অ্যালডিহাইড CH গ্রুপ আছে বলে অ্যালডিহাইড, তাই এর পুরো নাম আইসোবিউটাইরালডিহাইড। যাকে একে বানাতে হবে, শুধু রেট্রোটুকু করে দেখিয়ে দিতে হবে আমাদেরকে। তোমরা ভাবো, পজ করে নিয়ে ভাবো, কি কি পাচ্ছ দেখো, তারপর আবার আমার সঙ্গে মেলাও। অ্যালডিহাইড গ্রুপকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, তাই তাকে ক্লিয়ারলি দেখতে পেতে হবে। CH3, এটা ইকুইভ্যালেন্ট সাইন, অর্থাৎ একেই আমরা আবার দেখছি, CH3 বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড C। অ্যালডিহাইড গ্রুপকে আমরা বন্ডিংটা দেখিয়ে দিলাম, যাতে যে কার্বনে অক্সিজেন আছে তার 3টি ভ্যালেন্সিকে আমরা পরিষ্কার দেখতে পাই। এবার হবে রেট্রো, যেটি এখন C ডাবল বন্ড, সেটি আগে ছিল C ট্রিপল বন্ড N। এই যে দুটি ভ্যালেন্সি, এটি একটি ভ্যালেন্সি এন্ড এটি একটি ভ্যালেন্সি। কার্বন কন্টেনিং ভ্যালেন্সিটা এসেছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে। এই যে কার্বনে এরা বন্ডেড, সেখানে বসবে MgBr, তাহলে কি হলো? CH3 বন্ড CH, CH3, CH এর সাথে ছিল MgBr। এই যে H, সে Cn এর সাথে আগে থেকেই ছিল। বাস এই দুটিকে আমরা নেব, তাহলে আমরা প্রোডাক্ট পাবো। কেমন ভাবে পাবো? এই বন্ড আয়োনাইজ হলো, কার্বন মাইনাস MgBr প্লাস, এই মাইনাসের এখানে অ্যাটাক, পাই বন্ড ব্রেক, যা হবে তাকে অ্যাসিডিফিকেশন করো, সে প্রথমে ইমিন হবে, তারপর রিঅ্যাকশনের আরো প্রোগ্রেস হয়ে ইমিন কনভার্ট হয়ে যাবে কার্বনিল কম্পাউন্ডে, অর্থাৎ একটা অ্যালডিহাইড গ্রুপ জেনারেট হবে। তাহলে HCN ইউজ করে অ্যালডিহাইড রিপারসেন্ট রেট্রোটা সবচেয়ে ইজি। দেখো এই পুরো পার্টটা ছিল আসলে HCN, এই যে H C ওই জায়গায় একটাই অ্যালকাইল গ্রুপ অ্যালডিহাইডে থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি অ্যালডিহাইড এইটা, এই অ্যালকাইল গ্রুপটাই গ্রিগনার রিয়েজেন্ট থেকে আসবে, আর এই অ্যালডিহাইড গ্রুপটা HCN থেকে আসবে।
সেটাই কিন্তু তোমরা তিনটি এক্সাম্পলেই এক্সপেরিয়েন্স করলে। যদি না বুঝলে এক্সাম্পল কয়েকটিকে আবার দেখো, এটা খুব ক্লিয়ারলি মাথায় সেট হয়ে যাবে। অ্যালকাইল গ্রুপ একটাই, অ্যালকাইল হোক বা অ্যারাইল হোক সেটা গ্রিগনার থেকে আসবে, বাকিটা HCl থেকে আসবে। আর তাহলে বেশি বলছি না, তোমরা বিরক্ত হবে। এবার আসছে এর লিমিটেশন আবার কি। HCl ইউজ করার কি কোনো লিমিটেশন নাই? আছে, আছে। HCl এরও লিমিটেশন আছে, সেইটি একবার দেখে নাও। HCl নাইট্রোজেন যখন ইলেকট্রন ড্র করছে, বোঝো, একে তো নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কারণ সে গ্রুপ 5 এ থাকে, তাই নাইট্রোজেন নিজে ইলেকট্রোনেগেটিভ। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ট্রিপল বন্ডে আছে মানে নাইট্রোজেনের sp হাইব্রিডাইজেশন। অল বন্ড সিঙ্গেল বন্ড হলে sp3, একটি ডাবল বন্ড হলে sp2, একটি ট্রিপল বন্ড মানে sp। এভাবেই তো আমরা চট করে হাইব্রিডাইজেশন উদ্ধার করি, শর্টকাট মেথড আর কি। তাহলে ট্রিপল বন্ডে আছে বলে নাইট্রোজেন sp মানে হাইয়েস্ট s ক্যারেক্টার। আর আমরা জানি s ক্যারেক্টার হাইব্রিডাইজেশনে যত বাড়তে থাকে এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়তে থাকে। এটা আমরা হায়ার অ্যালকাইন প্রিপারেশনে দেখেছি, সেখানে জেনেছিলাম ট্রিপল বন্ডের কার্বনে অর্থাৎ sp হাইব্রিডাইজ কার্বনে যখন হাইড্রোজেন থাকে তখন সেখানে স্লাইট অ্যাসিডিটি ক্রিয়েট হয়। এই একই কথা আবার আমাদের এই অর্গানোমেটালিক কম্পাউন্ডসের প্রথম যে ক্লাসটা সেখানেও ডিসকাস হয়েছিল অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের এক্সাম্পল হিসাবে। তাহলে sp হাইব্রিডাইজেশন যখন হয়ে গেছে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি আরো বেড়ে গেছে। একে তো n একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার উপরে sp হাইব্রিডাইজেশন, s ক্যারেক্টারটা হাইয়েস্ট, তার ইলেকট্রোনেগেটিভিটিটা আরো বেড়ে গেল। এই যে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের, সে কারণে যখন কার্বনে সে প্লাস ডেল চার্জ ক্রিয়েট করছে, কার্বন তখন ইন রিটার্ন হাইড্রোজেন থেকেও ড্র করা শুরু করছে। তখন হাইড্রোজেনও পার্সিয়াল পজিটিভ চার্জ পেয়ে গেছে, অর্থাৎ নাইট্রোজেনের ইন্ডাকটিভ অ্যাট্রাকশন চেন বরাবর চলছে, এই দিকে অ্যাট্রাকশনটা চলছে। তাতে এই হাইড্রোজেনটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক, অর্থাৎ এই ইলেকট্রন অ্যাট্রাকশনটার জন্য H পার্সিয়ালি পজিটিভ হয়ে যাওয়ায় এই হাইড্রোজেনও অ্যাসিডিক। আর কি অ্যাসিডিক হাইড্রোজেন যেই না থাকলো, যখন তুমি গ্রিগনার রিএজেন্ট দিলে, গ্রিগনার রিএজেন্ট থেকে পাওয়া যে কার্বন আয়ন, সে এই কার্বনটাই অ্যাটাক না করে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকেও অ্যাবস্ট্রাক্ট করে নিতে পারে। আরেকবার এই CN কে আমরা ড্র করলাম। আমরা এতক্ষণ কি দেখছিলাম? কার্বন আয়ন অ্যাটাক করছে এতে। এখন আমরা বলতে পারি কার্বন আয়ন এখানেও অ্যাটাক করতে পারে এন্ড CN- বেরিয়ে যেতে পারে। তাহলে কি হলো? তখন রিঅ্যাকশনটা কিন্তু একটা অ্যাসিডিক রিঅ্যাকশন হলো, অর্থাৎ গ্রিগনার রিএজেন্ট নিউক্লিওফাইল হিসাবে কাজ না করে বেস হিসাবে H প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করলো, বন্ড কার্বনের দিকে ব্রেক করলো। তাহলে আমরা পাচ্ছি কি R বন্ড H, অর্থাৎ সেই হাইড্রোকার্বন। গ্রিগনার রিএজেন্ট অ্যাসিডিক হাইড্রোজেন কম্পাউন্ড, অ্যাসিডিক হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের সঙ্গে রিঅ্যাক্ট করলে যা দেয় তাই পেয়ে গেলাম, এন্ড MgX প্লাস CN মাইনাস। আমরা কি অ্যালডিহাইড পেলাম? পেলাম না। অ্যালডিহাইড তখনই পেতাম যখন R- অ্যাটাক করতো কার্বনে, কিন্তু R- অ্যাটাক করলো কোথায়? করলো হাইড্রোজেনে। আর অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে আমরা আগেই জেনেছি ফর্ম হয়ে যাবে হাইড্রোকার্বন। এটি হলো একটা সাইড রিঅ্যাকশনের সম্ভাবনা। তো এটা আমি বলে রাখলাম, জানি রাখলাম। খুব ডেপথে কোশ্চেন এলে হয়তো বলতে পারে যে HCl ইউজ করাকে যে আমরা বেটার প্রসেস বলি দ্যান ইউজিং এস্টারস, তো এর কি কোনো লিমিটেশনস আছে? তখন আমরা এটাকে কিন্তু বলতে পারি যে হ্যাঁ, এইভাবে অ্যালকেন ফরমেশন হয়ে যাওয়াটাও একটা সাইড রিঅ্যাকশন হতে পারে এখানে, অর্থাৎ এটা একটা লিমিটেশন আমরা বলতেই পারি। তাহলেও কিন্তু মনে রাখো আমরা এস্টারের জায়গায় HCl কেই প্রেফারেন্স দিচ্ছি, ওই জন্যই তো আমরা এই অল্টারনেটিভটা শিখলাম। HCl ইউজ করার ডিসকাশন হয়ে গেল। লাস্ট ইন দ্য সেন্স ফর অ্যালডিহাইড প্রিপারেশনস
আরো এক ধরনের কম্পাউন্ড ইউজ করে তুমি অ্যালডিহাইড বানাতে পারো। তাই আমরা এই হেডিংকেই একটুখানি চেঞ্জ করব এন্ড এখানে লিখব অর্থো এস্টার্স। তাহলে হেডিংটা কি হয়ে গেল? প্রিপারেশন অফ অ্যালডিহাইডস ইউজিং অর্থো এস্টার্স। তাহলে প্রথমেই কি কাজ? অর্থো এস্টারদেরকে চেনা। অর্থো এস্টার কাকে বলছি? যখন অর্গানিক কম্পাউন্ডে একই কার্বনে তিনটে OR গ্রুপ অ্যাটাচ থাকবে, কার্বনের রিমেনিং ভ্যালেন্সিটায় আরো কার্বন থাকতে পারে, সেটা ম্যাটার করে না, একই কার্বনে তিনটি OR থাকতে হবে, তখন সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি অর্থো এস্টার। যেখানে আর গুলোকে যদি আমরা ইথাইল গ্রুপ বলি তখন বলবো অর্থো ইথাইল এস্টার, যদি মিথাইল গ্রুপ বলি তো মিথাইল এস্টার। এই রকমের ব্যাপার। যখন এই OR গুলো ছাড়া একটাই কার্বন আছে কম্পাউন্ডটাতে, অর্থাৎ এখানে H, এই একটাই কার্বন যার সঙ্গে তিনটে OR, তখন এদেরকে আমরা বলি অর্থো ফরমেট এস্টার। এই অর্থো এস্টারের বিষয়ে একটু ডিটেইলসে বলা যায় যে এদের নামটা এরকম অর্থো এস্টার কেন, এদেরকে কিভাবে প্রিপেয়ার করা হয়, কিন্তু সেগুলোকে যদি আমরা এখানে ইনক্লুড করি তাহলে অকারণে ক্লাস হবে দারুণ দারুণ লেন্দি, তোমরা হয়ে যাবে বোর। তাই এখানে আমরা একটুখানি মেমোরাইজ করার মতো করে শিখে চালিয়ে নিই। তাহলে একটাই কার্বন, দেখো H বন্ড C, তিনটি O, এন্ড এই যে আর গুলো তিনটেই ইথাইল গ্রুপ, ইথাইল ইথাইল ইথাইল। এভাবেও লেখা যায় HC বা CH লিখলে ধরো CH ও ইথাইল তিনবার, 3 টাইমস ও ইথাইল হোল 3। এভাবে লেখা থাকলে চিনতে খুব কষ্ট হয়, তখন এই কার্বনের সাথে তিনবার ও ইথাইলকে যখন তুমি আঁকবে, ড্র করবে, অর্থাৎ এই দিকে ড্র করবে, তখনই মনে পড়ে যাবে একই কার্বনে তিনটে OR থাকলে তাদের অর্থো এস্টার বলে, এন্ড যদি ওই কার্বনটার সঙ্গে আর কোনো কার্বন না থাকে তখন তাকে অর্থো ফরমেট এস্টার বলে। তাহলে এর পুরো নাম হয়ে গেল ইথাইল অর্থো ফরমেট। এই কম্পাউন্ডটা আমাদের লাগবে যার সাহায্যে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। দেখে নি কিভাবে বানানো যায়। দেখো আমরা একটা অর্থো ফরমেট নিলাম, ও C2H CH3 আর বারবার লিখতে পাচ্ছি না, ইটি লিখে দিচ্ছি। ইটি মিন্স ইথাইল, তোমরা সবাই জানো ইথাইল মানেই হলো বন্ড CH2 CH3, দেখো সব বন্ড CH2 CH3। এর সাথে আমরা মেশাবো কোনো একটি গ্রিগনার রিয়েজেন্ট। গ্রিগনার রিয়েজেন্টের আয়োনাইজেশন হলো আমরা কার্বন আয়ন পেলাম, তিনটে OR এর ইলেকট্রন অ্যাট্রাকশন, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাতে এই কার্বনে যথেষ্ট পরিমাণে প্লাস ডেল চার্জ। তবে বাবু ক্রাউডিংও যথেষ্ট ভালো, তিনটি লার্জ গ্রুপ, এটি স্মল হলে কি হবে, এরা তো লার্জ, সেই হিসাবে এখানে ক্রাউডিং কিন্তু বেশ বেশিই আছে। আবার তিনজনের ইলেকট্রন অ্যাট্রাকশনে প্লাস ডেল চার্জও ভালোই আছে, এটা বুঝো। তাহলে আমরা কি বলবো, ক্রাউডেড, আর কি বলবো সাফিসিয়েন্ট, মানে যথেষ্ট প্লাস ডেল চার্জ এই কারণে আছে। এই কথাগুলো কেন বলছি এখনই কাজে লাগাবে, তোমাদের মনেই প্রশ্ন আসবে, তারই আনসার আমি আগে থেকে রেডি করে রাখছি। আর মাইনাস সেই প্লাস ডেল চার্জ দেখে করলো অ্যাটাক, যে কোনো একটা OR করলো লিভ, বেরিয়ে গেল। রেজাল্ট H বন্ড C, দুটো OR এখনো আছে,
ও ইথাইল দুটো এখনো আছে, আর সি এর সাথে নতুন বন্ড হলো আর এর। ইটিও ইলেকট্রন পেয়ে বেরিয়ে গেল মাইনাস হয়ে, তার সঙ্গে আছে এমজিএক্স প্লাস। একবারে লিখে দিই, ইথাইল ও মাইনাস অর্থাৎ ইথক্সাইড আয়ন, তার সঙ্গে এমজিএক্স প্লাস। যা তৈরি হলো তাতে অবস্থা কি, দুটো গ্রুপের ইলেকট্রন অ্যাট্রাকশন। আগে তিনটের ছিল, এখন দুটোর ইলেকট্রন অ্যাট্রাকশন। তাহলে প্লাস ডেল চার্জ তো কিছুটা থাকবে, দুটো গ্রুপ ড্র করছে বলে, কিন্তু তিনটে গ্রুপ ড্র করলে যতটা চার্জ হতো এখানে ততটা চার্জ থাকবে না, অর্থাৎ প্লাস ডেলটা বেশি ছিল দেন প্লাস ডেল ডট। ক্রাউডিং বিশেষ কিছুই কমেনি, তিনটি বড় বড় গ্রুপ ছিল, এখনো মোটামুটি তিনটি বড় গ্রুপই ধরা যায়। কিছু না হোক এটা তো অ্যালকাইল গ্রুপ বটে, অর্থাৎ টেট্রাহেড্রাল তো থাকবে সেও। তাহলে ক্রাউডিং অলমোস্ট সেম। ক্রাউডের কথাটা এখানেও ছিল, ক্রাউডের কথাটা এখানেও আছে। দেখো ক্রাউডের থেকে এখানেও অ্যারো বেরিয়েছিল আর এখানেও অ্যারো বেরিয়েছে। ক্রাউডিংটা সেম থাকায় যেহেতু চার্জ কমে গেল একটু, আর মিডিয়ামের এক্সেস যে গ্রিগনার্ড এজেন্ট গুলো আছে তারা ওকে আর অ্যাটাক করে না। সেই কারণে একটি ওইটি বেরোনোর পরে আর এই কম্পাউন্ডটা গ্রিগনার্ড এজেন্ট দিয়ে অ্যাটাক হয় না। এখানে কেন হয়েছিল, ক্রাউডিং থাকা সত্ত্বেও কেন গ্রিগনার্ড এসেছিল, কারণ সে যথেষ্ট প্লাস ডেল চার্জ পেয়েছিল, তাই এসেছিল। যে হ্যাঁ ক্রাউডিং থাকে থাক, কিন্তু প্লাস চার্জ তো অনেক আছে, সেন্টারটা রিঅ্যাক্টিভিটি তো বেশ হাই, তো চলো অ্যাটাক করি গিয়ে। এখানে ক্রাউডিংটা সেম রয়ে গেছে কিন্তু চার্জটি কমে গেছে, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি কমে গেছে, তাই আর মিডিয়ামে যদিও এক্সেস গ্রিগনার্ড রিয়েজেন্ট থাকে তারা ওকে অ্যাটাক করছে না। রিঅ্যাকশন এই স্টেজে থেমে যাচ্ছে। একটু পরিচ্ছন্ন করে নিই, প্রচুর অ্যারো দেওয়া হয়ে গেছে। এইরকম যখন কার্বনের দুটো OR থাকে তখন সেগুলোকে বলে কিটাল অর অ্যাসিটাল। এদেরকে নিয়ে আমাদের ডিসকাশন কিন্তু পরে হবে, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের টপিকগুলো যখন পড়ব। দুটি OR তো হলো, যে কার্বনে দুটি OR আছে যদি এই দুটি গ্রুপই R হয়, অর্থাৎ এটাও কোনো অ্যালকাইল গ্রুপ এটাও কোনো অ্যালকাইল গ্রুপ, তখন তাকে আমরা পরে বলবো কিটাল। স্কেলিটন গুলো ড্র করে দিই। সি এর সাথে দেখো, সি এর সাথে এটা একটা OR এটা একটা OR। এবারে দুটি ভ্যালেন্সি এখনো বাকি, যদি দুটিতেই কোনো না কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, সেম হোক ডিফারেন্ট হোক, কোনো না কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, তখন এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা বলবো কিটাল। আবার দুটি OR কার্বনে আছে, আবার দুটি OR কার্বনে আছে, অর্থাৎ এই জায়গাটা এমনিই আছে। এই যে দুটি ভ্যালেন্সি এখনো খালি, যদি একটা বা দুটো ভ্যালেন্সিতেই হাইড্রোজেন থেকে যায়, আইদার দুটো ভ্যালেন্সিতেই বা অন্তত একটাতেও যদি হাইড্রোজেন থেকে যায়, তখন এদেরকে অ্যাসিটাল বলে। এদের কিন্তু আমরা চিনবো, অনেক কিছু জানার আছে এদের বিষয়ে, সেই হিসাবে তুমি ওগুলোকে এখন এত মাথায় নাও নিতে পারো। আমি শুধু নামটা লিখলাম, ভাবো এর একটা নাম লেখা আছে, এদেরকে অ্যাসিটাল বা কিটাল বলে। যখন দুটো গ্রুপই আর ও কার এই কার্বনের, তখন কিটাল, আর যদি অন্তত একটাও হাইড্রোজেন হয় তো অ্যাসিটাল, যেটা নিচে লেখা আছে। এবার আমরা করব অ্যাসিডিফিকেশন। অ্যাসিডিফিকেশন যেই না করব, দাঁড়াও, এই যে গ্রুপটা বেরিয়ে গেছিল সে যেটা ফর্ম করেছিল সেটা মুছে ফেলেছি, ইটিও এমজিবিআর, ইটিও এমজিএক্স। এই যে ইটিও মাইনাস বেরোলো, তার সঙ্গে এমজিএক্স প্লাস, এটা মোছা হয়ে গেছিল। H3O প্লাস যেই না দেবো, এই যে ইটিও মাইনাস সে নিজের H প্লাস পেয়ে যাবে, অর্থাৎ ইথাইল অ্যালকোহল CH3CH2OH। আর এই যে জায়গাটা ভালো করে দেখো, এই যে সি বন্ড ও বন্ড ইটি, এই পার্টটা একটা কি, এই পার্টটা একটা ইথার, বন্ড ও বন্ড,
এই পার্টটা কি বন্ড ও বন্ড, দুটোই ইথার গ্রুপ। আর ইথার অ্যাসিড মিডিয়ামে কি হয়, ইথারে ডাইলিউট অ্যাসিড দিলে কি হয়? তোমরা বলবে যাচ্ছি স্যার, এখন ভুলে গেছি, কিন্তু হাইড্রোলিসিস অফ ইথার ক্লাস যেটা আছে, কোনটা? পার্ট এ। এই ক্লাসটি তোমাদেরকে করে আসতে হবে, সেই হাইড্রোলিসিস রিঅ্যাকশন। তো একটু আগে পড়েছিলাম ইমিনের হাইড্রোলিসিসের ঝামেলায়, এখন পড়ে গেলাম ইথারের হাইড্রোলিসিসের ঝামেলায়। কিসের প্রেজেন্সে? ডাইলিউট অ্যাসিডের প্রেজেন্সে। কোথায় পাবো? এই ভিডিওটিতে পাবো, একটু দেখে নিন। ইথার হাইড্রোলিসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ, তাহলে কি হলো? অ্যাসিড মিডিয়ামে ইথারের হাইড্রোলিসিস হয়ে গেল। তাহলে কেমন ভাবে হয় হাইড্রোলিসিস? এই দিক থেকে একটা অ্যালকোহল, এই দিক থেকেও অ্যালকোহল। একটুখানি মনে করিয়ে দিই, বন্ড ও বন্ড, আর আর আমরা এভাবে লিখি ওয়াটার, আর এভাবে করি ব্রিক। এই দিক থেকেও একটা আরওইচ, এই দিক থেকেও একটা আরওইচ হয়। বাকি আর কিছু বলছি না, সময় অনেক নষ্ট হয়ে গেছে আমাদের। তাহলে ইথাইলগুলি বানাবে দুটি ইথাইল অ্যালকোহল, আর এর দরুন তো একটা ইথাইল অ্যালকোহল ছিলই, সেটা তো আছেই। আর এখান থেকে কি হলো দেখো, H বন্ড C বন্ড, আর C এর সাথে OH, C এর সাথে OH, কিচ্ছু না, ইথার হাইড্রোলিসিস। এই দিকটা থেকেও অ্যালকোহল, ওই দিকটা থেকেও অ্যালকোহল। এবার একই কার্বনে মোর দ্যান ওয়ান OH তো স্টেবল হবে না, তাহলে এটা আনস্টেবল, তখন একটা ওয়াটার এলিমিনেট হলো। প্রোডাক্ট কি? R1C, ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, কি পেলাম? অ্যালডিহাইড এন্ড একটা ওয়াটার। এইভাবে ইথাইল অর্থোফরমেট, এই যে এখানে লেখা আছে, আবার একবার নাম লিখি, বেশি করে মনে থাকবে, ইথাইল অর্থোফরমেট, এর সাথে গ্রিগনার রিএজেন্টকে রিঅ্যাক্ট করে অ্যাসিডিফাই করলে আমরা অ্যালডিহাইড পাই। যে অ্যালডিহাইডটা বানাতে চাই, তার যে অ্যালকাইল গ্রুপ, সেটা গোটাটা আসবে গ্রিগনার রিএজেন্ট থেকে। তাই রেট্রোটা কিন্তু ভেরি সিম্পল। কি কি থেকে অ্যালডিহাইড প্রিপেয়ার করতে পারলাম? গতদিনে করেছি অ্যাসিড ডেরিভেটিভ এস্টার ইউজ করে, আজ শিখেছি HCl ইউজ করে এন্ড ইথাইল অর্থোফরমেট ইউজ করে। যেখানে আমি মেনে নিচ্ছি যে অর্থোফরমেট ইউজ করে যে প্রসিডিওরটা, সেটা খুব ভালো করে বোঝাতে পারলাম না, তার জন্য তোমাদেরও দোষ থাকতে পারে। যেমন তোমরা ধরো এই হাইড্রোলিসিসটা যদি বুঝতে না পারলে, তাহলে তোমরা ইথার হাইড্রোলিসিস পার্টে পড়নি ধরে নিতে হবে। আবার আমার দোষটা কোনখানে? হঠাৎ করে আমি একটি অর্থোফরমেটকে নামিয়ে দিলাম, অর্থোস্টার নামটার মানে কি, কেন অর্থোস্টার বলে, সেগুলো তো কিছু আমি এক্সপ্লেন সত্যিই করলাম না। যাকে সব সময় তো আর সেই সময়তে এই জিনিসটা শেখা হয়ে যায় না, কোনো সময় আমরা অবশ্যই অর্থোস্টার নিয়েও কথাবার্তা বলবো। তাহলে অ্যালডিহাইড প্রিপারেশনটা শেষ হলো, সেই হিসাবে আমাদের হেডিং গুলো কিন্তু সব গুলিয়ে গেছে বাবু, সেগুলো তোমাদের কাজ ঠিক ঠিক করে নেওয়া যখন তোমরা নোটস নিচ্ছ। এর পরের দিনে আমাদের কাজ হবে কিটোন প্রিপারেশন, এন্ড তোমরা একটু রিলিফ পেতে পারো এটা বুঝে, অ্যালডিহাইড প্রিপারেশন করাতে আমরা যতটা পরিশ্রম করলাম, তাতেই কিটোন প্রিপারেশনের বেশিরভাগ পরিশ্রমটা করা হয়ে আছে। জাস্ট অ্যালডিহাইড গুলোকে কিটোন ভেবে ভেবে রেট্রো করে গেলেই হলো, আর কিছু না। যাকে আজ আর বিশেষ আমি কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। পরের ক্লাসে আমরা কিটোন প্রিপারেশন শিখবো, এন্ড যদি তারপরেও সময় পাই সেদিনই আমরা এস্টার প্রিপারেশন দেখবো ইউজিং গ্রিগনার রিএজেন্ট। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। প্র্যাকটিসে থাকো, ধৈর্য হারিও না, কয়েকদিনের প্র্যাকটিসে আমরা কিন্তু মেকানিজমটাকে ভালোবেসে ফেলতে পারি।